আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন যে এই যেটা শাকিল বললেন বাস্তব অবস্থাটা, যেহেতু আপনার রাজনীতির বাইরের লোক, আপনারা কি চিন্তা করছেন? ধন্যবাদ মধু ভাই, শুভেচ্ছা আমার সমালোচককে। এখন যে অবস্থা বিরাজ করছে দেশে আর কি, সেটা হচ্ছে যে এখন কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আসলে তারা তাদের দিক থেকে কিন্তু আন্তরিকতা দেখাচ্ছে যে নির্বাচন হবে বা নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চাচ্ছে এরকম, কিন্তু কয়েকটি রাজনৈতিক দল তাদের কিছু এজেন্ডা নিয়ে এগিয়ে আসছে। বিশেষ করে জুলাই সনদের ব্যাপারটা এখানে আসবে, কারণ নির্বাচন যেহেতু এখন ঐক্যের একমাত্র কেন্দ্রবিন্দু হবে সামনের দিকে। যদি দেশে নির্বাচন না হয় তাহলে দেশে যে এখন যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেটা কিন্তু স্থিতিশীল হবে না। সমস্ত এফডিআই থেকে শুরু করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু নিম্নগামী। হ্যাঁ, তো এগুলাকে স্টেবল করার জন্য ব্যবসা বাণিজ্য আর্থিক অবস্থা এবং মানুষের জীবনমান আর্থসামাজিক উন্নয়ন করার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এবং প্রথম দিকে আপনার এই অন্তর্বর্তী সরকারের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন তাদেরকে যথেষ্ট আন্তরিক মনে হয়, যেহেতু প্রফেসর ইউনুস গতকাল আইন উপদেষ্টা নিজেও বলেছেন যে যেহেতু উনি আন্তর্জাতিক মানের ব্যক্তি, ওনার কথার কোনো বরখেলাপ হবে না। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনটা রাজনৈতিক দল তাদের কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডা তারা বিশেষ করে জুলাই সনদের তারা বলছে জুলাই সনদের আপনার আইনি ভিত্তির কাঠামোর কথা। তো সেখানে দেখেন জুলাই সনদে কিন্তু অনেক বিষয়ই বৃহত্তম স্টেক হোল্ডার বিএনপি কিন্তু এগিয়ে এসেছে। অনেকগুলো জিনিস তাদের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল 31 দফা তারা দিয়েছিল, সেখান থেকে সরে এসে তারা কিন্তু সেখানে অ্যাকোমোডেট করেছে তাদের যে কথাবার্তাগুলো। কিন্তু আপনার তরুণদের রাজনৈতিক দল এনসিপি বা জামায়াতে ইসলামী এই ধরনের রাজনৈতিক দলগুলা তারা তাদের যে এখন নির্বাচনের যে পরিকাঠামো যেটা তারা চাচ্ছে, গণপরিষদ নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি, আপনার উচ্চকক্ষে পিআর ইত্যাদি, এই ধরনের জিনিসগুলা তারা বেশি হাইলাইট করছে। এবং এই ধরনের জিনিসগুলো তারা অ্যাকোমোডেট করে তারা চাচ্ছে যে নির্বাচনটাকে, আমার দৃষ্টিতে আমার ব্যক্তিগত মতামতে তারা হয়তো নির্বাচনটাকে ডিলে করার একটা চিন্তা ভাবনা তাদের আছে। কিন্তু এটা সবাই একমত হবে কেন? সবাই তো একমত নাও হতে পারে না, সবাই একমত। এখন জুলাই সনদে দেখেন 84টা বিষয়ে জুলাই সনদে কিন্তু ঐকমত্য হয়েছে। এবং তখন কিন্তু জুলাই সনদের লাস্ট যে মিটিংয়ে প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে লাস্ট মিটিংয়ে কথা ছিল যে দুই বছরের মধ্যে এই জিনিসটা আপনার সম্পাদন করা হবে পরবর্তী সংসদ। কিন্তু এখন কিন্তু দেখেন এনসিপি মিনহোয়াইল ইতিমধ্যেই তাদের একটা দাবি তুলেছে, বয়ান তুলেছে যে না, এখন তাদের এনসিপি এবং জামায়াতে ইসলামী যে আমাদের এরা আপনার আইনি কাঠামো লাগবে। তা আইনি কাঠামোর ব্যাপারেও আগামী সপ্তাহ থেকে আবার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। সে কিন্তু বিএনপি কিন্তু আন্তরিক। বিএনপি গতকালকে স্ট্যান্ডিং কমিটির মিটিং করেছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার যিনি স্পেশালি এটার দায়িত্বে, এখানে আরেকটা আন্তরিকতা তারা কীভাবে প্রকাশ করেছে আমি আপনাকে যথেষ্ট স্পেসিফিক বলতে পারি। একমাত্র বিএনপি কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট টিম ঐক্যমত্য কমিশন সবগুলো মিটিংয়ে অংশগ্রহণ করেছে। আর ওরা দেখবেন প্রত্যেকটা দল বিভিন্ন সময় বিভিন্ন জন গেছে। মানে এখানে বিএনপিও সিরিয়াস এনাফ। আপনি যত রাজনৈতিক বিশ্লেষক দেখবেন সবাই কিন্তু একই কথাই বলছে, তারা কিন্তু এই জিনিস তারা যেগুলো পারবে সেগুলো কিন্তু তারা রাজি হয়ে গেছে। আবার অনেক সময় অনেকগুলো রাজি না হয়, অনেক ডিসকাশনের পর, যেমন প্রধানমন্ত্রী মেয়াদ যে 10 বছর করবে সেটা কিন্তু অনেক ডিসকাশনের পর ওরা কিন্তু রাজি হয়েছে। 70 অনুচ্ছেদের ব্যাপারে যেমন আস্থা বিল এবং আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা বাদে যে 70 অনুচ্ছেদ ওরা রাজি হলো, এটাও কিন্তু অনেক ডিসকাশনের পর হয়েছে। তার মানে ওরা কিন্তু আন্তরিক আছে। এবং আমি আজকে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা ইয়েতে দেখলাম, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আরও কিছু বিষয় হয়তো যে খসড়াটা 27 পৃষ্ঠার খসড়া তো ওদেরকে দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে, সেখানে 8টা অঙ্গীকারপত্র আছে। 8টা অঙ্গীকারপত্রের মধ্যে 3টাতে কিন্তু স্পেসিফিক্যালি বিএনপি এবং বিভিন্ন দলের অবজেকশন, 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর, আমি পরবর্তী রাউন্ডে হয়তো বলতে পারবো এটা স্পেসিফিক। হ্যাঁ, তো এখানে তাদের আপত্তি আছে। তারপরেও কিন্তু ওরা বৃহত্তর স্বার্থে যেন নির্বাচনটা হয়, দেশটা যেন স্টেবল অবস্থায় আসে, সেই জন্য তারা কিন্তু আপনার বিএনপি কিন্তু কিছু বিষয় আরও ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করছে। ওই তাদের যেই নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা 9টা, সেই নোট অফ ডিসেন্টের মধ্যেও কিছু যেখানে উচ্চকক্ষে পিআরের বিষয়টাও আসবে। এবং সিগনিফিকেন্টলি প্রধানমন্ত্রী যে আপনার আপনার একটা সরকার রাজনৈতিক দলের প্রধান, সে যে আপনার সরকারের প্রধান এবং
দলের প্রধান থাকবে না, এই বিষয়ে তারা একটা চিন্তা ভাবনা করছে। এটা এখনো, এটা আমি জাস্ট পত্রিকা থেকে পড়ে জানলাম, হয়তো তারা এই বিষয়েও একটু লিবারেল হতে পারে। সুতরাং আপনি দেখেন যে বিএনপির কিন্তু অ্যাজ এ লার্জার স্টেক হোল্ডার তার কিন্তু অনেক ধরনের আন্তরিকতা আছে, কিন্তু অন্য দলগুলো যদি শুধুমাত্র ওই জায়গায় থাকে যে আমি গণপরিষদ নির্বাচন, ওরা তো ওদের বিষয়গুলোও পরিষ্কার করে না। গণপরিষদ নির্বাচন বলতে কি বোঝায়? বাংলাদেশ 1971 সালে জাতীয় মুক্তি এবং স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন, মানে যুদ্ধ হয়েছিল, তখন থেকে আজকে 54 বছর পার হয়ে গেছে। তখন একটা গণপরিষদ হয়েছিল, গণপরিষদ আমাদের সংবিধান হয়েছে। তাদের যুক্তি বা অন্যান্য আমাদের তখনকার সময় বুদ্ধিজীবীদের যুক্তি ছিল যে পাকিস্তানের যারা আপনার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গণপরিষদের এরা ছিল, তাজউদ্দিন আহমেদ সবাই পাকিস্তানের 1970 সালে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আন্ডারে যে নির্বাচনটা হলো ইয়াহিয়ার, তো ওই আন্ডারে হয়েছিল। সুতরাং ওইটা অ্যাপ্লিকেবল না 72 সালের ডিসেম্বরে যে সংবিধানটা পাস হয়েছে। কিন্তু এই জায়গায় আমি ফিরবো আপনার কাছে আবার। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে তো নির্বাচনের কোনো বিকল্প নাই, তো বিকল্প কি তা কেউ চিন্তা করছেন? নির্বাচনের একদমই কোনো বিকল্প নাই, নির্বাচনের একদমই কোনো বিকল্প নাই। কারণ আপনার একটা দেশে নির্বাচিত সরকারি সমস্ত ধরনের মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু প্রোগ্রেস, মানে যেটাকে বললে আপনার সুষমভাবে করতে পারে। আপনি দেখেন যে বর্তমানে যে সার্বিক পরিস্থিতি দেশের ভোলাটাইল অবস্থায় আছে, একদম অস্থির অবস্থায় আছে। আপনি কোনো কিছুতেই কোনো স্থিরতা নেই। প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন, আপনি কিছুদিন আগেও দেখলাম আপনার পত্রিকায় যে একটা গত 15 বছর 15.5 বছরের এফএসএর শাসন আমলে আপনার যে শিক্ষক নিয়োগ হচ্ছে 54% শিক্ষক হচ্ছে আওয়ামী লীগের। তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে এরকম একটা অবস্থা বিরাজ করতেছে। এখন নির্বাচন হলে কি হবে? নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার একটা জবাবদিহির আওতায় থাকবে, সে যেই হোক। মানুষের মনে মানে তরুণদের তারা যেই জিনিসটা বলে সবসময়, তারা বলতেছে যে আমরা তো আসলে বিশ্বাস করতে পারতেছি না এনসিপির কথা, যে আসলে এই ধরনের যে বেসিকলি তারা যে কারণে নির্বাচনটার ব্যাপারে এত বেশি মানে ব্যাকফুটে আছে, তারা বলতেছে যে এই যে বর্তমান যে শাসন কাঠামো আছে ইত্যাদি আছে, কিন্তু শাসন কাঠামো তো জুলাই সনদের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, যতটুকুই হোক অনেকটাই পরিবর্তন হচ্ছে, এবং এখানে সবাই সিগনেটরি থাকবে। আইনি কাঠামোর ব্যাপারেও কিন্তু কারো কোনো আপত্তি নাই। এখন প্রত্যেকটা দলই কিন্তু আইনি কাঠামোর ব্যাপারে সুতরাং এর মাধ্যমে যখন নির্বাচন হবে, নির্বাচন হলেই কিন্তু দেখবেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, আসলে ইনভেস্টমেন্ট তো আসতে হবে। এখন সব কিছুই একটা স্লথগতি আছে। আমি আপনার কাছে একটা ছোট্ট ইনপুট দিই, যেমন ধরেন একটা আমাদের বাংলাদেশ এলডিসি থেকে আপনার ইয়েতে যাবে, উন্নয়নশীল দেশ উত্তরণ হবে, এই ডিসিশন নিয়েছিল গত আপনার আওয়ামী লীগ সরকার। তারপরে এই সরকার এসে আবার এটাকে করলো 2026-এর 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরিত হবে। কিন্তু এখন এলডিসি থেকে উত্তরণ হলে এটার যে ইম্প্যাক্টটা, এটা কখন, এটা এখন কি এই মুহূর্তে প্রযোজ্য কিনা না, আমাদের যেমন আইসিবি কিছুদিন আগে মাহবুবুর রহমানের নেতৃত্বে আইসিবি কিন্তু কিছুদিন আগে একটা কনফারেন্স করে স্পেসিফিক্যালি বলেছে এটা 3 থেকে 6 বছর পিছিয়ে দেওয়ার জন্য। আপনি দেখেন ওষুধ শিল্পে যে আমাদের প্যাটেন্ট দেওয়া হয়, সেই প্যাটেন্ট 2033 সাল পর্যন্ত থাকবে। ওষুধের বর্তমান যে দাম, তাতেই কেনা সাধারণ মানুষের জন্য আপনার হয়ে যায়। হ্যাঁ, তো সেটা যদি এলডিসি থেকে এখন এই মুহূর্তে উত্তরিত হয়, তাহলে কিন্তু আপনার এই ওষুধের মূল্য প্রচুর পরিমাণ প্যাটেন্ট দিয়ে কিনতে হবে, প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই ধরনের অনেক নীতি নির্ধারিত বিষয় আছে যেগুলো কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। অনির্বাচিতরা মানে এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবে না। তারা হয়তো অনেক স্কলার, অনেক বিজ্ঞজন, অনেক কিছু জানে, তারা প্রত্যেকটা বিষয়ে তারাও হয়তো কোনো না কোনো সেক্টরে আপনার ইনফ্লুয়েন্স রাখে, বা আপনার যখন নির্বাচিত সরকার তাদেরকে কাজে লাগাবে। কিন্তু আপনি যদি আলটিমেটলি একটা দেশের সামগ্রিক উন্নয়ন চান, তাহলে আপনি এখানে নির্বাচনের কোনো বড়, এবং এই নির্বাচন শুধু এইটা না, বাই টার্ন এবং নির্বাচনের একটা পরিবেশ এরকম থাকতে হবে, যেটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল টোটালি। দেখেন 1990 সালের পর থেকে অন্তত 4টা নির্বাচন, যাই বলেন বিরোধী দলগুলো না মানক তারা কিন্তু নির্বাচন আলটিমেটলি মেনে নিয়েছে, এবং সংসদে মোটামুটিভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। বাট আফটার 2014 যখন নির্বাচন একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেল নির্বাচন ব্যবস্থা, তখনই কিন্তু এই ধরনের একনয়তার ব্যবস্থাগুলো তাদের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে এই রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগ এবং তাদের যে 14 দল ছিল তাদের মধ্যে গড়ে গেল। আজকে আপনি দেখবেন যে শেখ হাসিনার যে আপনার যে এই ভয়েস রেকর্ডগুলোও বের হয়, সেখানেও দেখবেন যে লাস্টের দিকে উনি যে আসলে বুঝতে পারবেন, উনি যে ট্র্যাম্বলিং করতেছেন কথাবার্তায়, তাতেও বোঝা যাচ্ছে যে উনি আসলে তার পায়ের মাটি ছিল না ওইরকম, বা কারণ কি উনি স্পেসিফিক্যালি বা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন না। এখন আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে, বেসিকলি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতকে বলবো,
তাদেরও কিন্তু আসলে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে হবে, তাদেরকেও এই তরুণদেরকে আমল নিতে হবে, তাদের যে আস্থাহীনতাগুলো আছে সেগুলো তারা নিজেরা অবশ্যই কিন্তু আলোচনা করতে পারে। আলোচনা ঐকমত্য কমিশনের এখানে একটা সফলতা আমি একটু বলি, একটা বড় ধরনের সফলতা আছে যে আপনি দেখবেন প্রথম রাউন্ডে প্রায় 47টা বৈঠক করেছে ওরা, 47টা বৈঠক করেছে, 47টা বই এবং এক বিএনপি এবং অন্যান্য দলের সাথে একাধিক বৈঠক করেছে। এবং পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে কিন্তু তারা আপনার দেখবেন প্রায় আপনার 3 জুন থেকে মেবি 31 জুলাই পর্যন্ত আপনার অ্যারাউন্ড 22-24 ডেজ তারা কিন্তু কন্টিনিউয়াসলি মিটিং করেছে। এবং এখানে প্রত্যেকটা দলই কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত তারা কিন্তু আপনার কন্ট্রিবিউশন রেখেছে। সুতরাং নিজেরা আলোচনা করেও কিন্তু সমাধান। আর এই সামনে যে নির্বাচনটা হবে, এই নির্বাচন যদি সবার অংশগ্রহণে না হয় সেখানেও কিন্তু একটা প্রশ্ন। রায়হান সাহেব, আপনি তো শুনলেন যেটা বললেন, যে বাস্তব অবস্থা তাই, যে কি হবে না হবে আপনারা ঠিক করেন, জাতির কাছে চাপিয়ে দিয়েন না। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা কিন্তু একটা চাপানোর মতো অবস্থা হচ্ছে, আর প্রতিদিনই নতুন করে একটা সংকট তৈরি হচ্ছে, নতুন করে বিভ্রান্তি হচ্ছে, মানুষের মধ্যে একটা গুঞ্জন হচ্ছে নানাভাবে। তো এইটা দূর করার দায়িত্ব কিন্তু তাদেরই, যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের। আপনি কিভাবে দেখছেন? না, ঠিকই বলেছেন মতি ভাই, এটা আসলে রাজনৈতিক দলের বেশি দায়িত্ব, সেখানে যারা বড় রাজনৈতিক দল আছে তাদের তো আরও বেশি দায়িত্ব। তো এখন তো আসলে আপনি যেভাবেই বলেন না কেন, একটা এই উইকেই নির্বাচন কমিশন কিন্তু অলরেডি গণপ্রতিনিধিত্ব আদেশেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন করেছে এবং খুব সিগনিফিকেন্টলি করেছে। আপনি দেখেন একবার কিন্তু মাঝখানে কিন্তু এই যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কিন্তু আইনশৃঙ্খলা যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় ছিল না। এখন কিন্তু ন্যাচারালি এটা চলে এসেছে। প্রবাসীদেরকে নিয়ে কথা বলে, প্রবাসীরা কিন্তু এই ফার্স্ট টাইম পোস্টাল ব্যালটের মধ্যে ভোট দিতে পারবে। এটা কিন্তু বাংলাদেশে আগেও ছিল, আইনে ছিল, কিন্তু এখন আবার প্রয়োগ ছিল না, এক্স্যাক্টলি প্রয়োগ ছিল না, কিন্তু এটা প্রয়োগ। এই ধরনের নতুন কিন্তু অনেক কিছু ওরা ইন্ট্রোডিউস করছে, খুব মানে আমি যেটা বলবো খুব আন্তরিকতার সাথে করছে। তো এখন রাজনৈতিক দলগুলো যদি একটু সহযোগিতা করে সরকারকে, এবং আমরা যারা সাধারণ জনগণ আছি, নাগরিকরা আছে, তারা যদি সহযোগিতা, তাহলেই কিন্তু এটা একটা সফলতার পর্যায়ে যায়। দেখেন এখানে আমি যে আগের ইয়েতে বলেছিলাম, আপনার যে যদি ঐক্যবদ্ধ নির্বাচন না হয়, ঐক্যবদ্ধ নির্বাচন হওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগের একটা কিন্তু তৎপরতা থাকবে, যেহেতু তারা এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ, এখন পর্যন্ত সরকারিভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা হয়তো নির্বাচন ওইরকমভাবে অংশগ্রহণ করার তাদের কোনো লেজিটিমেসি থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন যেভাবেই নির্বাচন হোক না, তার মধ্যে প্রায়ই চেষ্টা করে, আপনি দেখবেন দ্য প্রিন্টে বের হয়েছে যে মোহাম্মদ আরাফাত বলছেন যে আমি কিন্তু ঘুমাই না, আমি 24 ঘন্টাই থাকি, যে কীভাবে ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করা যায়, কিভাবে আমরা আবার আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে পারি। সো এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু এটা আছে। তো এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেরকম ঐক্যবদ্ধ তারা ছিল 5ই আগস্টে। হ্যাঁ, 5ই আগস্ট আগে বা সেই 36 দিনের আপনার আন্দোলনে, এখন কিন্তু ঐক্যবদ্ধ নির্বাচনটাই হইতে পারে ঐক্যতার কেন্দ্রবিন্দু। এবং আমার মনে হয় যে আসলে যেই ধরনের যে ডিসপুটগুলো এখনও আছে, উইদিন ভেরি শর্ট টাইম সেটা হয়তো কমে যাবে। কারণ আমি একটু আশাবাদী এই কারণে, আমি আজকে যেটা পড়লাম যে ওদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বেসিকলি তো ওরা বিএনপিকে বলতেছে যে ওই জিনিস ওরা মানে নাই, উচ্চকক্ষে পিআর বা ইত্যাদি ইত্যাদি। তো এটা আলোচনার ভিত্তিতে হয়তো কিছু জিনিস ওনারা সলভ করবে বা কিছু জিনিস সলিউশন আসবে। না হলে কিন্তু মনে করে নির্বাচন হলো, কয়েকটা দল অংশগ্রহণ করলো আর 2-1টা দল অংশগ্রহণ করলো না, তাহলে কিন্তু সেই আগের অবস্থায় হবে। এই নির্বাচন কিন্তু আসলেই গ্রহণযোগ্য হবে না। তখন এই নির্বাচনের আউটপুটটা কিন্তু মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না। মানুষ যে উৎসবমুখর নির্বাচন বঞ্চিত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে, সেই অবস্থায় থাকবে এবং এর কোনো আপনার পজিটিভ রেজাল্ট দেশে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সবাইকে নিয়ে এই নির্বাচন করতে হবে এবং সমস্ত যেটা আপনি প্রথম বলতেছিলেন, যেখানে রাজনৈতিক দলগুলো দায়ী কি, রাজনৈতিক দলগুলোকেই কিন্তু ভাইয়া যেটা বলতেছে ইউনাইটেড হইতে হবে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা কথা বলছিলেন, উনি কারেক্টলি পয়েন্ট আউট করছেন যে যেসব বিষয়গুলোতে ঐকমত্য হবে, জাস্ট যেসব বিষয়গুলোতে ঐকমত্য হবে সেই বিষয়গুলো নিয়ে জুলাই সনদ তৈরি হবে এবং সেটাই স্বাক্ষরিত হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কিছু কিছু দল ওই ঐকমত্যের বিষয়েও যেগুলো ঐকমত্য তারপরেও বাইরেও তারা অনেক জিনিস চাচ্ছে। তো এটা কিন্তু আসলে ওনার কথারও বৈপরীত্য হলো, ওনাকে সহযোগিতা করা হলো না। তা আমরা আশা করি যে এই রাজনৈতিক দলগুলা যারা এই এখনো নির্বাচনের ব্যাপারে একটু টালটমল অবস্থায় আছে, তারা আগামী সপ্তাহে হয়তো ঐকমত্য কমিশন আবার তাদের সাথে কিন্তু বসবে এবং ওপেনলি বলেছে অলরেডি তারা কিন্তু বিভিন্ন অ্যাটর্নি জেনারেলের সাথে বসেছে, অন্যান্য আইনজ্ঞদের সাথে বসেছে, এটা কীভাবে আইনি কাঠামো দেওয়া যায়। এবং বিএনপি খুব
মানে খুব আন্তরিকতার সাথে এটাকে অ্যাগ্রি করেছে। তারা কিন্তু বারবারই বলছে যে তারা চাচ্ছে নির্বাচনটা হোক। ভাইয়া বলছিল যে অভিজ্ঞতার একটা বিষয় আছে, তারা তো রাষ্ট্র পরিচালনা যেভাবে হোক অনেকদিন করেছে, তারা 1991, 96, 2001 থেকে 2006 তাদের রাষ্ট্র অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে তারা চাচ্ছে যে নির্বাচনটা হলে দেশে কিন্তু একটা স্থিতিশীলতা আসবে এবং দেশের মানুষ একটা সামাজিক রূপান্তর পাবে, যেটা তাদের ফেভারে যাবে সার্বিকভাবে। এবং আমার যেটা মনে হয় আর কি, যে রাজনৈতিক দলগুলো এখন যেভাবে জবাবদিহিতার আওতায় আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম লাইভ হয়েছে বিটিভিতে। সুতরাং রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আর চাইলেও খুব সহজে এখন মিডিয়া এবং অন্যান্য জিনিস এত বেশি আপনার ভিজিলেন্ট, এত বেশি সতর্ক, যে চাইলেও কিন্তু ওরা বিপথে যাওয়ার সুযোগ কিন্তু খুব কম। অনেক ধন্যবাদ। রাষ্ট্র কিভাবে মেরামত হতে পারে? রাষ্ট্র মেরামতের জন্য তো এই উদ্যোগ তো আপনার রাজনৈতিক দলগুলাই রাষ্ট্র মেরামতের যে উদ্যোগ নিবে আর কি মূলত, এবং যে কমিটমেন্টগুলো করছে সেই কমিটমেন্টগুলোর প্রতিফলন যদি থাকে তাহলে রাষ্ট্র মেরামত হবে। আপনি দেখবেন যে সংবিধানের যে সংস্কার কমিশন, সংবিধানের সংস্কার, বিচার ব্যবস্থা কিন্তু সিগনিফিক্যান্ট কিছু জিনিস এবার আপনি দেখতে পাবেন। যে আমি বলি আপনাকে, যেমন ধরেন হাইকোর্টের যে বেঞ্চ, সে বেঞ্চ কিন্তু বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে, একক বা দ্বৈত বেঞ্চ বিভাগীয় পর্যায়ে নিয়ে, এবং উপজেলা লেভেলে অধস্তন আদালত আপনার স্থানান্তর করা হবে। ইটস এ সিগনিফিক্যান্ট। এগুলো সবাই কিন্তু ঐকমত্য হয়েছে এই বিষয়ে। নির্বাচন কমিশনের বিষয়ে কিন্তু সবাই ঐকমত্য, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সবাই কিন্তু ঐকমত্য হয়েছে। এখানে কারো কিন্তু কোনো ডিফারেন্স নাই কি প্রসেসে নির্বাচন, এবং সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রীর, স্পিকার, ডেপুটি স্পিকার এবং আপিল বিভাগের বিচারপতি, এদের সমন্বয়ে একটা কমিটি থাকবে, এবং এরা নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু ঐকমত্য হয়েছে। পুলিশ কমিশন কিভাবে হবে সেই ব্যাপারে কিন্তু ঐকমত্য হয়েছে। নির্বাচনের সীমানা নির্ধারণ কিভাবে হবে, আমরা কিন্তু অনৈক্যটার কথা বলছি, ঐক্যের কথাটাও বলা দরকার। আসলে নির্বাচনের সীমানা কিভাবে নির্ধারণ হবে সেটা কিন্তু আপনার ঐকমত্য হয়েছে। এইরকম মানে সিরিজ অফ জিনিস, মানে যেগুলো সিগনিফিক্যান্ট খুব আমাদের মানে নীতি নির্ধারণের বিষয়, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলোতে কিন্তু ঐক্য হচ্ছে। এগুলো যদি আমরা সঠিকভাবে আপনার এক্সিকিউট করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি নিজেদের দৈনন্দিন জীবনে এবং রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে, তাহলে কিন্তু আপনার এর একটা আউটকাম, ভালো আউটকাম আসবে দেশে। হ্যাঁ, এবং এটা প্র্যাকটিস কিন্তু করেই যেতে হবে। আর ভাইয়া যে কথাটা আমি একটু ভাইয়ার সাথে খুবই একমত, যে এই যে এখন একটা ডিজাস্টার সিচুয়েশন, মানে ইকোনমিক্যাল ডিজাস্টার বলতেছি আর কি, ডিজাস্টার সিচুয়েশন, সেখান থেকে উত্তরণের জন্য এই রাজনৈতিক দলগুলা যদি সবাই ঐকমত্যভাবে আপনার নির্বাচনের দিকে এগিয়ে না যায়, তাহলে কিন্তু আপনার সামনের দিনে কোনো কারণে যদি নির্বাচন ফেল করে, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা, আমাদের সবার জন্য একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। অনেক ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ রায়হান। শাকিল চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। সময় নেই হাতে, কথা বলা যাচ্ছে না। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।